মাধ্যমিকে ভালো রেজাল্ট, তাও আবার বাংলায়, বর্তমানে কিন্তু খুবই টাফ হয়ে পড়ছে। তার কারণ হচ্ছে, কেউ যদি মুখস্থ বিদ্যা নিয়ে বা কিছু নোটস মুখস্থ করে পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু তারা বিপাকে পড়বেই। তোমাদের চেনা ধাঁচে প্রশ্ন কিন্তু আর আসছে না। হ্যাঁ, যদি কেউ একটি প্রশ্ন কত রকমভাবে আসতে পারে সেই সম্পর্কে জ্ঞানটা রেখে যাও, ধারণাটা রেখে যাও, একমাত্র তারাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে? টেক্সটটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু সম্ভব মাধ্যমিকে 98%-এর উপর মার্কস তোলা। খুব একটা ইজি কিন্তু নয়। তো সেই জন্যে কিন্তু প্রথম থেকে আমাদের শুরু করেই পুরো একদম টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। আর যারা টেক্সট খুঁটিয়ে পড়ছো, তাদের জন্য কিন্তু ভালো মার্কস অপেক্ষা করে আছে। খুব ভালো করে মনে রাখবে, যারা টেক্সট খুঁটিয়ে পড়ো তাদের জন্য ভালো মার্কস ভবিষ্যতে অপেক্ষা করে আছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে আমরা একটু পড়বো, বা এখান থেকে প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব খুব সহজভাবে। গল্পটি আমরা প্রথমে দেখার আগে দেখব যে নামকরণটা কি করা হয়েছে। জ্ঞানচক্ষু, জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কথা বলা হয়েছে। এই গল্পে একটা ছোট্ট ছেলে যার নাম তপন, সেই তপনের জ্ঞানচক্ষু খুলেছে, তাও আবার একবার নয়, দুবার। তো সেই জ্ঞানচক্ষু কিভাবে খুলেছে সেটা নিয়েই কিন্তু আজকের এই গল্পটি। তো আমরা শুরু থেকে শুরু করি। প্রথমে লেখা আছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখানে মার্বেল অর্থাৎ একটা পাথর যেটা গোল হয়। তো তপনের চোখ কিন্তু সেই মার্বেলের মতো গোল হয়ে গেছে। কেন হয়ে গেছে প্রশ্ন জাগছে মনে। তো পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন আসে যে তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন। তাহলে দেখো উত্তরটি হবে, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে সে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। মানে বুঝতে পারছো, তপনের একজন খুব কাছের মানুষ যিনি হচ্ছেন তপনের ছোট মাসি। এই ছোট মাসির বিবাহ হয়েছে মাত্র কদিন আগে। তো বিবাহ হলে মাসির যার সঙ্গে বিবাহ হয় তাকে কি বলা হয়? মেসোমশাই। তো ছোট মাসির যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেসোমশাই নাকি একজন লেখক। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তাহলে আশ্চর্যেরই তো ব্যাপার যে মেসো যার খুব কাছের একজন ছোটো মাসির স্বামী, সে কিনা একজন লেখক, তাও আবার তার বই ছাপা হয়, ছাপা অনেকগুলো হয়েও গেছে। মেসোর অনেক বই ছাপা হয়ে গেছে। তো সেই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে তপনের চোখ কেন মার্বেল হয়ে গেল যদি পরীক্ষায় প্রশ্ন আসে লিখতে পারবে নিশ্চয়ই। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। আচ্ছা, সত্যিকার লেখক কথাটা কাকে বলা হয়েছে উদ্দেশ্য করে, আর কেন বলা হয়েছে, এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাহলে সত্যিকার মেসো বলা হয়েছে, এই সত্যিকার লেখক বলা হয়েছে মেসোমশাইকে, তপনের নতুন মেসোমশাইকে। আর কেন বলা হয়েছে যে কথাগুলো বললাম এক্ষুনি, কারণ তার লেখা ছাপা হয়, সে একজন লেখক এবং তার লেখা ছাপা হয়, সে তাকে কাছ থেকে জেনে সেটা সিদ্ধান্তে পৌঁছেছে যে সত্যিকার লেখক, তিনি একজন সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতো মানুষ। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, এই লাইনটা তুলে। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? কোন বিষয়ে সন্দেহ ছিল? যে একজন জলজ্যান্ত মানুষ, যিনি তার বাবা, ছোটো মামা, মেজো কাকুর মতো সাধারণ মানুষ, তিনি একজন লেখক হতে পারেন। মেসোকে দেখার আগে তপনের এই সন্দেহ ছিল, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে নতুন মেসোকে দেখার পর তপনের প্রথমবার জ্ঞানচক্ষু খুলল। তপন জানতে পারলো যে একজন সাধারণ মানুষ, জলজ্যান্ত মানুষ, যে কিনা তার বাবা, কাকা, মামাদের মতোই সাধারণ মানুষ, তিনিও একজন লেখক হতে পারেন। এটাই কিন্তু তার প্রথমবার জ্ঞানচক্ষু খুলে দিয়েছিল। যদি বড় প্রশ্ন আসে তাহলে কিন্তু নেক্সট লাইনগুলো তোমাদের একটু জুড়তে হবে। দেখো, আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। আচ্ছা, এই লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে, একেবারে নিছক মানুষ,
এখানে কার উদ্দেশ্যে কেন এই রকম কথা এরকম মন্তব্য করা হয়েছে প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে ছোট মেসোর নতুন মেসোমশাইয়ের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে, মানে সম্বন্ধে এই কথাগুলো বলা হয়েছে এবং কেন বলা হয়েছে এই কথাগুলোই তোমাদের বলতে হবে। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। অর্থাৎ সাধারণ মানুষরা যেসব কাজকর্ম করে থাকেন মেসোমশাইও কিন্তু সেই সমস্ত কাজকর্মই করে থাকেন। তিনি একজন লেখক, কিন্তু তিনি লেখক হয়েও কিন্তু এইসব সাধারণ কাজকর্ম করে থাকেন। এইসব দেখেই কিন্তু প্রথমবার তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল যে লেখক একজন সাধারণ মানুষই হতে পারে। ঠিক আছে, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। তার মানে পুরো সাধারণ মানুষ। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর কিছু মানে আর ছুটি আছে বলেই রয়ে গেছে। মামার বাড়িতে তপন এসেছে বিয়ে উপলক্ষে, ছুটি আছে বলে সে রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে এই ফাঁকেই কিন্তু মেসোমশাইকে চিনতে পেরেছে তপন, যেহেতু ছুটির ফাঁকে মেসোমশাই এখানে শ্বশুরবাড়িতে কয়েকদিন রয়ে গেছে, সেই জন্য সেই কথাই বলা হয়েছে নেক্সট লাইনে। তাই আহর হয়ে জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, অর্থাৎ সেই দিকে যান। আচ্ছা, ছোটো মাসি কোন দিকে ধাবিত হয় এই লাইন ধরেও কিন্তু প্রশ্ন আসে, এখানে কিন্তু অনেকগুলো লাইন ধরেই প্রশ্ন আসে। ভালো করে দেখবে যে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার কথা বলা হয়েছে এখানে? ছোটো মেশোর কথা। তো এই লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসে, কেন আকাশ থেকে পড়া জীব বলা হয়েছে তাদের, মানে জীব নয় বলা হয়েছে কেন? তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তাহলে তপনের লেখা হতে বাধা নেই কেন প্রশ্ন কিন্তু আসতে পারে। কারণ যেহেতু মেশো একজন সাধারণ মানুষ, সে যদি লেখক হতে পারেন তো সাধারণ মানুষ কেন, সেগুলো একটু বলবে। তাহলে তপনেরও লেখক হতে বাধা নেই, তপনের মনে হয়েছে এটা। নেক্সট লাইন আছে, মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। কে দিবানিদ্রা দিচ্ছিলেন এরকম এই সব তুলে তো কলেজ মানে মেসোমশাই কে ছিলেন, কলেজের প্রফেসর ছিলেন, এই লাইনটা প্রশ্ন আসে তোমাদের শর্টটাই প্রশ্নে। দিবানিদ্রা দিচ্ছিলেন, কে দিবানিদ্রা দিচ্ছিলেন? মেসোমশাই। ঠিক আছে, তারপর হচ্ছে ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। ছোটো মাসি কোন দিকে ধাবিত হয়? ঠিক আছে, যেখানে মেসোমশাই ঘুমাচ্ছিলেন, দিবানিদ্রা দিচ্ছিলেন, দিনের বেলায় ঘুমাচ্ছিলেন, সেই দিকেই কিন্তু ছোটো মাসি ধাবিত হয়েছিল। ঠিক আছে, তপন অবশ্য না আ করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা? ততক্ষণে তো গল্প ছোটো মেশোর হাতে চলেই গেছে। এখানে তপনের এই যে ইতস্তত বোধ, অর্থাৎ ছোটো মাসিকে সেই দিকে এগোতে দিচ্ছে না, একটা করে ইতস্তত বোধ করছে, তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে তপন কিছু একটা লিখেছে, সেটা নিয়েই কিন্তু ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়েছে। ঠিক আছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, অর্থাৎ তার লেখাটা নিয়ে গিয়ে ছোটো মাসি যে ছোটো মেশোকে ঘুম ভাঙিয়ে তুলছেন হইচই করে, সেটাতে কিন্তু তপনের মন পুলকিত হয়েছে মনে মনে। তাহলে এই লাইন তুলে প্রশ্ন আসে, বুঝতে পারছো কেন তপনের মন পুলকিত হয় আর কখন হয়? মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছেই, অর্থাৎ একজন লেখক মানে মেশো যেহেতু একজন লেখক, তাই তিনি তপনের লেখার মর্ম বুঝবেন। যেমন একটা সোনার মূল্য জহুরির কাছে, জহুরি একটা সোনার মূল্য যথাযথ দিতে পারেন, সেরকমই। তাহলে লাইন তুলে প্রশ্ন আসে কিন্তু যে রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও, বা কেন কথাটি বলা হয়েছে প্রসঙ্গটি উল্লেখ করো, ইত্যাদিভাবে প্রশ্ন কিন্তু আসে, উত্তরটা কিন্তু এটাই হবে। একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন,
তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তাহলে লাইনটা কি বলা হলো, যে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে, শ্বশুরবাড়িতে তপন শ্বশুরবাড়ির একজন, তো তাকে খুশি করতে তপনকে মানে মেসো বলেছে যে তপন, তোমার লেখা মানে গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে করে দিলে ছাপতে দেওয়া চলে। অর্থাৎ মেসো একটু আধটু কারেকশান করে ঠিকঠাক করে দিলেই সেটা ছাপার মতো যোগ্যতা রাখে। মেসো কিন্তু এটা বললেন। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা বলতে কোন কাজটার কথা বলা হয়েছে, কথাটি কে বলেছেন, কেন বলেছেন, এটা প্রশ্ন আসে। তাহলে কথাটি বলেছেন মাসি, অর্থাৎ ছোট মাসি, তপনের ছোট মাসি। আর কেন বলেছেন কথাটি, মানে কিসের উদ্দেশ্যে বলেছেন, মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে, সেটা হচ্ছে তপনের লেখাটা যদি ছাপিয়ে দেয় তাহলেই সেটা মেসোর উপযুক্ত কাজ হবে। ঠিক আছে। মেসো তেমনই করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে মেসো তাকে আশ্বাস দিল যে তোমার গল্প আমি ছাপিয়ে দেব। আচ্ছা, কোথায় ছাপিয়ে দেবে? সন্ধ্যা তারার পত্রিকায়। আর মেসোর সঙ্গে কার পরিচয় আছে? সন্ধ্যা তারার সম্পাদকের। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে লেখকের কোন সম্পাদকের সঙ্গে পরিচয় ছিল, না সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের সঙ্গে। বা লেখকের মেসোর লেখা কোন পত্রিকায় ছাপানো হয়? সন্ধ্যা তারা পত্রিকায়। তপনের লেখা কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? সন্ধ্যা তারা পত্রিকায়। সেটা আমরা পরে দেখব। আর ছাপানোর কথা বলা হয়েছিল এই সন্ধ্যা তারা পত্রিকায়, আমরা দেখছি। ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট পার্টটা আমরা পার্ট 2তে নিয়ে আসব। কারণ আমরা যেহেতু প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, তাই একসঙ্গে অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না, একসঙ্গে অত পড়লে তোমাদের মাথাতেও থাকবে না। এই যে আজকের ক্লাসটা হলো, এখানে তোমরা যে যে লাইনগুলোকে আমি তোমাদের হাইলাইট করলাম, যে যে লাইনগুলো তোমাদের দেখতে বললাম, সেই লাইনগুলো একটা খাতায় পুরো সম্পূর্ণ নোট ডাউন করবে এবং নিজেকে প্রশ্ন করবে যে এর প্রশ্নের উত্তর কী হতে পারে, ওর প্রশ্নের উত্তর কী হতে পারে। সেইভাবে নিজে থেকে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করবে। নিজে থেকে যদি প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে কেউ কিন্তু আটকাতে পারবে না। মুখস্থ বিদ্যা কিন্তু খুব একটা বেশি কাজে লাগবে না। তবে আমি কিন্তু তোমাদের বলবো না যে একদম মুখস্থ করবে না, তার কারণ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়েরই 2-3টে প্রশ্ন, খুব বেশি 2 কি 3টে প্রশ্ন কিন্তু মুখস্থ করতেই হবে তোমাদের। তবেই কিন্তু ভাষার উপর তোমার অধিকার জন্মাবে। তুমি যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় তোমার মধ্যে ভাষাগত মার্জনা চলে আসবে। ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি কিন্তু তোমাদের পুরো অধ্যায়টি শেষ করার পর মেন যে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন বললাম না মুখস্থ করতে হবে, তো সেরকম কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন আমি তোমাদের মুখস্থ করতে দিয়ে দেবো। ঠিক আছে। উত্তর সহ আমি তোমাদের সেগুলো দেবো। ওকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ধন্যবাদ।